Now we'll start lesson. You are going to get new lesson. Okay, you are going to get new lesson. This is first lesson for you for making sentences. বাক্য গঠনের জন্য এইখান থেকে হচ্ছে মূল লেসন। আর একটু আগে বলেছে, আগে যেগুলো করিয়েছে ওইগুলো হচ্ছে বাক্য গঠন করার জন্য যে উপাদানগুলো লাগে, ওই উপাদানগুলো কোন সময় কোনটা ব্যবহার করব সেই নিয়মটা, সেই রুলগুলো আগে সেটা শিখিয়েছি, এবং মূল লেসন শুরু হচ্ছে এইখান থেকে। এখন এখানে দিয়েছি যে স্টেপ বাই স্টেপ, তার মানে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। প্রথমে আছে কি স্টেপ 1, লেসন 1, সিম্পল প্রেজেন্ট মানে বর্তমান। সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে সাধারণ বর্তমান, যেটা আমরা বলতে পারি সচরাচর। সচরাচর মানে হচ্ছে কি দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো প্রয়োগ করি আমরা কথাবার্তা বলার সময়, লেখাজোখা করার সময়, সেগুলোকে সচরাচর বলা হয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে, ঘরে বাইরে অফিস আদালতে যে কথাগুলো, যে বাক্যগুলো আমরা প্রয়োগ করি সেগুলো হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট বলা যায়। এখন কত হচ্ছে আমরা সচরাচর কথাবার্তা বলার জন্য, লেখাজোখা করার জন্য বা অন্যের সাথে কমিউনিকেশন করার জন্য এক ধরনের বাক্য প্রয়োগ করি? অবশ্যই না, আমরা বিভিন্ন রকম বাক্য প্রয়োগ করি। কি রকম? কোনো সময় আমরা মানে কারোর সাথে যোগাযোগ করার জন্য নিজে থেকে কোনো কথা বলি, এবং বলতে গেলে ওখানে আমরা পেয়ে যাই কি কোনো সময় বাক্যের মধ্যে কাজের কথা পাই। যেমন আমি যদি বলি আমি 7টায় ঘুম থেকে উঠি, এই যে ঘুম থেকে ওঠাটা একটা কাজ। মেয়েটি প্রতিদিন রান্না করে, রান্না করাটা হচ্ছে একটা কাজ। তারপর যদি বলে কি তারা বিকেলে ক্রিকেট খেলে, খেলাটা হচ্ছে একটা কাজ। এটা হচ্ছে কাজের বাক্য। আবার আমি যদি এই কাজের বাক্য প্রশ্ন করি, তুমি কয়টায় ঘুম থেকে উঠো, কোথায় তারা ক্রিকেট খেলে, এই যে খেলে উঠে এগুলো সচরাচর কিন্তু প্রশ্ন করলাম। ঠিক আছে, তার মানে বুঝাচ্ছে কি সচরাচর কাজের উপর, সচরাচর বাক্যের উপর, সচরাচর সেন্সের উপর কি কি ধরনের সেন্স, কি কি ধরনের বাক্য, কি কি ধরনের মানে কথাবার্তা আমরা বলি সেটাই বুঝাচ্ছে প্রথমে। তারপর কাজের কথা বললাম, এবার বললাম কি সে একজন সৎ লোক। তাহলে এই বাক্য দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, এই বাক্য দ্বারা বোঝাচ্ছে কি সে তার অবস্থাটা বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, সে কেমন। যদি বলি লেসনটি সহজ বা লেসনটি সহজ নয়, তারা খেলোয়াড় নয়, এখানে কাজ বোঝাচ্ছে না, এখানে হচ্ছে কোনো ব্যক্তির পেশা বোঝাচ্ছে বা কোনো জিনিসের অবস্থা বোঝাচ্ছে। অর্থাৎ এই বাক্যে এক কথা হচ্ছে কাজ নাই, কাজ ছাড়া বাক্য এটা। এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে না। আবার যদি বলি কি টেবিলের উপর একটি কলম আছে, তাদের এলাকায় 2টি স্কুল আছে। যেমন আজকে কনভারসেশনে জিজ্ঞেস করেছিলাম কয়টি স্কুল আছে, কয়টি হাই স্কুল আছে, ইউনিভার্সিটি আছে কিনা। এগুলো হচ্ছে কোনো জায়গায় বা কোনো স্থানে মানে কোনো জিনিস আছে কি নাই আমি জানতে চাইলে তখনও বাক্য প্রয়োগ করতে পারে। এই বাক্য কোনো স্থান নাই, এই বাক্য দ্বারা বলছে কি মানে স্থান প্রকাশ করছে। ঠিক আছে, স্থান প্রকাশ করছে, অর্থাৎ স্থান প্রকাশ করে জিনিসটা বা যে জিনিসটা আমি জানতে চাচ্ছি সেটা আছে কি নাই সেটাই প্রয়োগ করে বাক্য তৈরি করতে হচ্ছে। এইবার যদি বলি কি 1 কিলো চাউলের দাম কত, আজকেও জিজ্ঞেস করেছি। হ্যাঁ, 1 কিলো চাউল, একটি কলমের দাম কত, 2 লিটার দুধের দাম কত। আবার যদি উত্তর দিয়ে 1 ভরি স্বর্ণের দাম 1,70,000 টাকা। আবার যদি বলে কি 5 লিটার তেলের দাম ... তার মানে দাম জানার জন্য আমরা বাক্য প্রয়োগ করি দৈনন্দিন জীবনে, দামের বাক্য। তারপর যদি বলি কি সরি তার একটি বাগান আছে, হ্যাঁ তাদের 2টো দোকান আছে, ছেলেটির একটি কম্পিউটার আছে, মেয়েটির একটি মোবাইল সেট আছে। এটা হচ্ছে অধিকার, কারো অধিকারে কোনো কিছু আছে বা নাই বললে এই জাতীয় বাক্য আমরা প্রয়োগ করি। ঠিক আছে, আবার যদি বলি কি ফ্লোরটি প্রতিদিন ধোয়া হয়, তাদের একটি বাগান আছে, এইগুলা অবস্থান বোঝায় না, না অধিকার। তার একটি কলম আছে, কার আছে কলমটি, তার অধিকার রয়েছে। হ্যাঁ, তারপর সুমনের একটি কম্পিউটার আছে, কম্পিউটারটা কার আছে, সুমনের, মালিকানা বোঝাচ্ছে, এটাকে বলে অধিকারের বাক্য। তাহলে এই জাতীয় যে সেন্সগুলো আমি এখন বাংলাতে বললাম, মানে এই জাতীয় সেন্সগুলোকে দৈনন্দিন জীবনের কথাবার্তার জন্য, যোগাযোগের জন্য, লেখার জন্য বাংলায় যেমন আমরা প্রয়োগ করি, ইংরেজিতেও প্রয়োগ করতে পারি। আমাদের একাডেমিক পড়ালেখাতে আমাদেরকে ওইগুলো শেখানো হয় না যে কোন বাক্যটা কি ধরনের করে মানে তৈরি করব ইংরেজিতে। বাংলায় পারি বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে, কিন্তু ইংরেজিতে সেটা
সম্ভব হয় না, কারণ আমরা সেটা গঠনটা জানি না। এইখানে একেবারে সুসজ্জিত ওয়েল অ্যারেঞ্জড করে আমি লেসনগুলোকে ওইভাবে সাজিয়েছি। বাংলায় যত রকম কথা যেভাবে আমরা প্রয়োগ করতে পারি, ইংরেজিতেও তত রকম কথা সেভাবে আমরা প্রয়োগ করতে পারবো। কারণ ভাষা, বাংলা যেমন একটা ভাষা, ইংলিশ একটা ভাষা, সেইগুলাকে মানে ধাপে ধাপে শেখানোর জন্য, প্র্যাকটিস করার জন্য এই যে স্টেপ নাম দিয়েছে, একটার পর একটা যাব, স্টেপ বাই স্টেপ এভাবে যাব। প্রথম স্টেপ 1। তাহলে স্টেপ 1-এ কি জাতীয় কথাবার্তা বলাকে ইংরেজিতে করতে পারার অভিজ্ঞতা অর্জন করব সেটা জানতে হবে। স্টেপ 1-এ শিখব যখন বাংলা বাক্যটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে এবং কাজটা হবে কি সচরাচর বা বর্তমান, এই জাতীয় বাক্যকে করার জন্য আমরা এই লেসনের স্ট্রাকচার ব্যবহার করতে পারবো। যেমন প্রথম বাক্যটাই বলেছিলাম কাজের বাক্য। যেমন যদি বলি কি সে 10টায় অফিসে যায়, যাওয়াটা একটা কাজ, তার মানে এটা তার সচরাচর একটা কাজ। তারা বিকেলে ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে, খেলাটা একটা কাজ এবং এটা একটা সচরাচর কাজ, মানে প্রেজেন্ট বা বর্তমান সচরাচর। প্রেজেন্ট বর্তমানের চেয়ে এটাকে সচরাচর বলাই ভালো, এটা কাজ। এই কাজের বাক্যগুলোকে আমরা স্টেপ 1-এর লেসন 1-এর স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করব। এখন কত হচ্ছে এখানে আরেকটা জিনিস জানবেন, আমরা যখন সচরাচর কাজের কথা বলি, আমরা কি সবসময় নিজে থেকে খেলি, যাই, খাই, করি এই জাতীয় বাক্য বলি না? আমাদের প্রয়োজনে কখনো বাক্যটা হ্যাঁ বোধক বাক্য প্রয়োগ করি, প্রয়োজনে না বোধক বাক্য প্রয়োগ করি, প্রয়োজনে প্রশ্ন করি জানার জন্য, কিছু একটা জানার জন্য। তুমি কি ক্রিকেট খেলো? সেই উত্তর দেবে কি হ্যাঁ আমি ক্রিকেট খেলি, আর যদি না হয় না আমি ক্রিকেট খেলি না, এই যে প্রশ্ন করলাম। আবার কখন আমরা প্রশ্নের ধরনটা একটু ভিন্ন ভিন্ন ভাবে করি। কেন? প্রশ্নের ধরনে তুমি কোথায় বাস করো, কার সাথে বাস করো, কিভাবে সে কলেজ যায়, কখন তারা ক্রিকেট খেলে, কেন তারা ইংরেজি চর্চা করে না, কোন গাড়িতে করে সে করে, এই যে প্রশ্ন করার ধরনটা আবার বিভিন্ন রকম আছে। এইগুলো আমাদেরকে জানতে হবে। এইগুলো আমরা একাডেমিক পড়ালেখাতে পাইনি বলে এইগুলাকে আমরা গঠন করতে পারি না। এইখানে আবার বলে রাখতে হচ্ছে বাংলাতে যত রকম কথা যেভাবে আমরা বলতে পারি তত রকম কথা সেভাবে আমরা ইংরেজিতে করতে পারবো। শুধু অনুসরণ করতে হবে আমি কি বুঝাচ্ছি বা আমি কি লিখেছি এবং প্র্যাকটিসটা কিভাবে করাচ্ছি। আর যখন যেটা শিখবো, যেটা প্র্যাকটিস করবো, সেটা মাথায় ঢুকে ফেলবো। তাহলে একটার পর একটা যখন পেয়ে যাবো, তাহলে ভান্ডারটা অনেক বড় হয়ে যাবে, শিখার ভান্ডারটা। সেজন্য মনে হতে হবে। তাহলে এখন স্টেপ 1 লেসন 1-এর ইয়াটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট। আমি দাগ দিয়ে দেখাচ্ছি, একটু দাগ দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান বা সচরাচর, যেটা আমরা সাধারণত দৈনন্দিন জীবনে করি, অফিসে, আদালতে, ঘরের বাইরে। এবার বাংলা বাক্যটা দেখে বুঝবো কিভাবে এটা যে একটা সচরাচর কাজের বাক্য, সেটা বুঝার কৌশল হচ্ছে বাংলা বাক্যটা যত বড় হোক না কেন, বাংলা বাক্যের শেষের শব্দটা দ্বারা বোঝাবে কাজ করা এবং সেই কাজটা সচরাচর মিন করবে। ওই জন্য লিখে দিয়েছি বাংলা বাক্যটা দ্বারা বোঝাবে সচরাচর কাজ। আমি 7টায় ঘুম থেকে উঠি, সেই 10টা অফিসে যাই, সচরাচর কাজ। অভ্যাসগত কাজ মানে আবার ধরতে গেলে 7টায় ঘুম থেকে উঠে প্রতিদিন ব্যায়াম করে, এটা একটা অভ্যাসগত কাজও, কথাই কি আর কি ঘুরে ফিরে। তারপর নিকট ভবিষ্যতে মানে খুব কাছাকাছি সময়ে কোনো কাজ হবে, সেটাকেও সিম্পল প্রেজেন্ট দিয়ে আমরা করতে পারি। চিরন্তন সত্য মানে কি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, বরফ পানিতে ভাসে, ঠিক আছে, তেল পানিতে ভাসে, এগুলো চিরন্তন সত্য। এগুলো কিন্তু মানে এই স্ট্রাকচার দিয়ে করতে হয়। এবার আরো ক্লিয়ার করে দিয়েছি, অর্থাৎ বাংলা বাক্যের শেষে যে কাজের কথাটা থাকবে সেটা রূপটা পাবো কি করি, যাই, খাই, করি না, যাই না, খাই না, লিখি না, খেলি না, এই জাতীয় করে পেয়ে যাবো। এবার বাক্য যখন গঠন করতে হবে, মনে রাখতে হবে বাক্য গঠন করতে হলে প্রত্যেক ভাষায় যে কাজটা করে তাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। ওই জন্য সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারার জন্য পৃথিবীতে কোটি সাবজেক্ট আছে। তাহলে আমি কিভাবে ব্যবহার করতে, সেই টেকনিকটা কিন্তু আগের শীটে সাবজেক্ট পরিচিতি শিখিয়ে দিয়েছি। মাত্র 8% দিয়ে শিখিয়েছি, বলছে ওই 8%কে বাক্যে প্রয়োগ করতে পারলে পৃথিবীর যত কিছু আছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সবগুলোকে ব্যবহার করা সম্ভব ওইগুলোর মতো করে। ওইটা মনে রাখতে হবে। ভুলে গেলে এগুলো আর কি ভুলে গেলে আবার দেখে নিতে হবে, ঠিক আছে? ভুলে গেলে দেখে নিতে হবে। এই যে এই শীটেই তো শিখিয়েছিলাম নাকি? হ্যাঁ, আমি তারপর একটু পিছন দিকে এই যে সাবজেক্ট পরিচিতি,
এই যে সাবজেক্ট পরিচিতি শিখিয়েছিলাম, এখানে শিখিয়েছি না? কি দুষ্টুমি করতেছে? দুষ্টুমি করতেছে নাকি, না খেলতে চাচ্ছে? আচ্ছা ঠিক আছে, করবে, বাচ্চারা ওরকম হয়। না আচ্ছা, এই যে সাবজেক্ট পরিচিতি শিখেছে, এই সাবজেক্ট পরিচিতি যেগুলো শিখেছে সেগুলোকে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে বলছে কি, প্রত্যেক ধরনের ভাষায়, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, সব ভাষায় সাবজেক্টটা বাক্যের শুরুতেই থাকে, ইংরেজিতেও তাই। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, বাংলা বাক্যেও সাবজেক্ট শুরুতে থাকে, বাক্যটা যত বড় বা যত ছোট হোক না কেন, যত বড় হোক বা যত ছোট হোক না কেন, বাংলা বাক্যে যে কাজটার কথা বলা হবে, মানে সাবজেক্টের যে কাজটা, সেটা বাক্যের শেষে থাকে। ঠিক আছে, শেষ থাকে, এটা ছোট হোক বড় হোক। যেমন প্রেমা রান্না করে, রান্না করা একটা কাজ। প্রেমা প্রতিদিন রান্না করে, এবার প্রতিদিন একটা বাড়ি আছে, কিন্তু ওই রান্না করার কথাটা শেষে চলে যাচ্ছে। এইবার বাক্যটা এখান থেকে ঢাকা, এখান থেকে লন্ডন পর্যন্ত হলো, শেষের কাজটা শেষে থাকবে। সেই শেষের কাজটা, শেষের ভার্বটা, শেষের অ্যাকশন ভার্বটা, অ্যাকশন ভার্ব শিখেছি না, যেটা দ্বারা কাজ করা বোঝায়, সেই অ্যাকশন ভার্বটা চলে আসবে সাবজেক্টের পরে, সেটা আসবে এই সাবজেক্টের পরে। তার মানে বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো, বাক্যটা যত বড় হোক না কেন, শেষের অ্যাকশন ভার্বটা এখানে বসিয়ে দেব। বেস ফর্ম অফ ভার্ব লিখেছি। বাক্যের অন্যান্য অংশ, অর্থাৎ বাংলা বাক্যের সাবজেক্টের পরে এবং শেষের ভার্বের আগে যে কথাগুলো, ওগুলা ভার্বের পরে চলে যাবে। এবং দুনিয়ার যত ইংলিশ আছে সব ইংলিশে একই, শুধুমাত্র ইংলিশে বর্তমান, অতীত, ভবিষ্যৎ যা বলি না কেন, সেগুলা কি হয়, নির্ভর করে সাবজেক্টের পরে এই যে যেটা ভার্ব লাগালাম সেটার উপর। এবার এরপরে যে এক্সটেনশন বা বাড়তি থাকবে, বা বাংলা বাক্যে বাড়তি আছে, ইংরেজি বাক্যে বসায়, এগুলো জগতে সব ইংলিশে একই। তার মানে সেন্সটা পরিবর্তন করে সাবজেক্টের পরে যেটা আসবে সেটা দাঁড়ায়। শিখতে হয় ওই জিনিসটা, কারণ এরপরে যেগুলো, এগুলো তো সব ইংলিশে একই। এগুলো আমি মানে যে কনভারসেশন করতেছি ওখান থেকে বা নিজের ইচ্ছা মতো যা যা লাগবে ওগুলো বসাতে পারি, কিন্তু মূল ঘটনাটা ঘটে এখানে। এইটা যদি না হয়, বাক্যটা সেন্স উল্টাপাল্টা হবে। এই যে সাবজেক্টের ভার্বটা যদি ঠিকভাবে বসানো না হয়, তাহলে আমি বুঝাবো একটা, বুঝে যাবে একটা। আমি বলবো যে তোমাকে, আমি বলতে চাইবো তোমাকে খাওয়াবো, তাহলে আমি এখন লাগাই দিলাম উল্টো করে, মানে সেন্সটা হয়ে গেল আমি তোমাকে খাবো, মানে তাকে ধরে আমি খেয়ে ফেলবো, এরকম একটা ভাব হবে, যাতে ওইরকম না হয়। ওই জন্য সাবজেক্ট পরিচিতির পরে আগের লেসনে বা আগের শীটে এই যে ভার্ব পরিচিতি শিখিয়েছিলাম, এই যে ভার্ব পরিচিতি, ঠিক আছে, একটার সাথে একটা। ওই জন্য আগে বলছি কি, আগের লেসনে যে জিনিসগুলো আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে শিখিয়ে আসছি, এইগুলো সমন্বয় এখন পূর্ণাঙ্গ রূপ দেব, বাক্য গঠন করব, প্র্যাকটিস করব, তারপর কনভারসেশনের শুদ্ধ বাক্য প্রয়োগ করব। ক্লিয়ার? এইবার যদি সচরাচর কাজের বাক্যটা হ্যাঁ বোধক হয়, আমি 1 নম্বর স্ট্রাকচার নেব। 1 নম্বর স্ট্রাকচার কি আছে, বাক্যে যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো, এরপরে বাংলা বাক্যের শেষে অ্যাকশন ভার্বটাকে এখানে বেস ফর্ম হিসেবে বসাবো। সাথে সাথে আমি এখানে উদাহরণ দিয়েছি, এই যে আই গো, আমি যাই। গো একটা কাজ না, যাওয়া। অর্থাৎ এই আমি পুরো সব লেসনে গোটাকে মডেল হিসেবে ব্যবহার করেছি। কেন? আমি যেখানে যে স্ট্রাকচারে গো দেখবো সেখানে ভার্বের বেস ফর্ম বসাবো। যে স্ট্রাকচার আমি গোস দেখবো, মানে ওখানে আমাকে বলেছে যে ভার্বটা আসবে সেটার সাথে তুমি এসইএস লাগাও। যে স্ট্রাকচারে সাবজেক্টের উপরে এখানে গো দেখবো, সেখানে ভার্বের অ্যাকশন ভার্ব বসাবো, বেস ফর্ম বসাবো, মূল ফর্মটা গো, গো ভার্ব। গোই তো ভার্ব, হ্যাঁ, এইটাই বসাবো আর কি। মানে এখন আমি তো সারা জীবন গো দিয়ে পড়বো না, গো দিয়ে বাক্য গঠন না, কাম দিয়ে হতে পারে, কুক দিয়ে হতে পারে, মানে মূল ভার্বটা এখানে বসবে। আর যে স্ট্রাকচার গিয়ে সাবজেক্টের উপর আমি গোস দেখবো, তার মানে আমাকে বলেছে এখানে যে ভার্বটা আসবে সেটার সাথে এসইএস লাগাও, অ্যাকশন ভার্বের সাথে এসইএস লাগাও। আবার যেখানে গিয়ে আমি, মানে যে স্ট্রাকচারে গিয়ে সাবজেক্টের উপর ওয়েন দেখবো, তার মানে আমাকে বলে দিচ্ছে ওখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসাও। গো এর ফার্স্ট ফর্ম ওয়েন না, মানে ওইটাই নির্দেশনা দিয়েছে, কম্পিউটারের মতো আর কি। কম্পিউটারে ক্লিক করলে কি করতে হবে পরটা ওখানে বক্সে চলে আসে বা নির্দেশনা দেওয়া থাকে না। ইংরেজি জানলে যেমন কম্পিউটার শেখাটা সহজ হয়ে যায়, কারণ ওখানে সব নির্দেশনা দিয়ে আছে। ঠিক এইখানেও তাই, কমপ্লিট কম্পিউটার প্রযুক্তির মতো করে এটা দাঁড় করিয়েছে কোর্সটাকে। তাহলে এবার আমি
বললাম কি যেখানে গো দেখবো সেখানে ভার্বের অ্যাকশন ভার্বের মূল ফর্মটা বসাবো, যেখানে গোস দেখবো অ্যাকশন ভার্বের সাথে এসএস লাগাবো, যেখানে ওয়েন দেখবো সেখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। সেই জন্য একটা উদাহরণ, এটাই উদাহরণ। যেমন আই গো, আমি যাই। এবার যদি আমি ইচ্ছে করলে এক্সটেনশন করতে চাই, আই গো টু কলেজ। আমি যদি আরো পারে চাই, আই গো টু কলেজ উইথ মাই সিস্টার, My উইথ মাই sister. সিস্টার। আমি যদি ইচ্ছে করে করতে পারি, আই গো টু কলেজ বাই বাস, আই গো টু কলেজ বাই ট্যাক্সি। এই যে গো কথাটা ঠিকই থাকছে, এক্সটেনশনটা নিজের ইচ্ছা মতো হবে, ওইটা নিয়ে ঝামেলা নেই। ওখানে সেন্সের জন্য, ইংলিশের বাক্যের জন্য ওখানে সেন্সের বা টেন্সের কোনো প্রভাব পড়ে না, প্রভাব পড়ে সাবজেক্টের পরে যেটা আছে ওইটাতে। ওই জন্য ওইটাই শিখতে হয়। এরপরে বাকিটা সব ইংলিশে একই, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই সেই যা বলি সব একই, দুনিয়া সব ইংলিশ আর কি একই। এবার শুধু যখন বর্তমান আর হ্যাঁ, নেগেটিভ যদি করি, বাক্যটা যদি আমি নেগেটিভ দেখি, তখন কি করব, ওইটাকে ইংরেজি করার জন্য বাক্যের যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো। এরপরে ডোন্ট দিয়ে নেগেটিভ করো, মাথায় ঢুকাতে হবে অ্যাকশন ভার্বের সচরাচর কাজকে নেগেটিভ করার জন্য ডোন্ট দিয়ে নেগেটিভ করতে হবে, ডোন্ট। এই ডোন্টের পরে আসবে ওই বাংলা বাক্যের শেষে যে অ্যাকশন ভার্ব সেটাই আসবে। এই যে লেখা আছে এখানে বেস ফর্ম অফ ভার্ব, দ্যাট বেস মিন্স ফর্ম ভার্ব নাকি ডোন্ট? হ্যাঁ, আই ডোন্ট গো, আমি যাই না, না বোধক বাক্য প্রতিটা পুঙ্খানু করে দিয়েছে, আমি যাই না। এইবার যখন অ্যাকশন ভার্বকে প্রশ্ন করবো, আমরা বলি না তুমি কি যাও, তুমি কি খেলো, সে কি যায়, সে কি খেলে না, এই যে হ্যাঁ না প্রশ্ন করি, যখন আমার প্রশ্নটা হ্যাঁ বোধক প্রশ্ন হবে, তখন আমি প্রশ্ন করব এই ডু দিয়ে প্রশ্ন করব। ডু এর পরে সাবজেক্টটা আসবে, ডু এর পরে সাবজেক্ট আসবে। এরপরে বাংলা বাক্য শেষে ভার্বটা এখানে বসাবো। যেমন ডু আই গো, আমি কি যাই। যদি প্রশ্ন করি তাহলে উত্তর দিতে হয় না, নাকি প্রশ্ন শুনে আমি বসে থাকবো? না, গো। ইয়েস যদি গো 3 নাম্বার দিয়ে প্রশ্ন করি, এই যে উত্তর যদি আমি হ্যাঁ বোধক দিই, তাহলে একটা ইয়েস লাগিয়ে উত্তর দেবে, ইয়েস আই ইয়েস গো, আই গো। ইয়েস আই প্লে, ইয়েস আই বাই, আমি কিনি, যেটা প্রশ্ন করে আর কি সেটা উত্তর দেব। এইবার যদি নেগেটিভ প্রশ্ন করি, তখন আমি ডোন্ট দিয়ে প্রশ্ন করব। অ্যাকশন ভার্বের নেগেটিভ প্রশ্নটা কি হবে, ডোন্ট দিয়ে হবে। এরপরে সাবজেক্ট আসবে, তারপর বেস ফর্ম অফ ভার্ব। যেমন ডোন্ট আই গো, আমি কি যাই না। যদি বলি না আমি যাই না, তাহলে এটার উত্তরটা দেওয়ার জন্য একটা ন লাগিয়ে 2 নম্বর দিয়ে উত্তর দিয়ে দেব, নো আই ডোন্ট গো, আই না ডোন্ট আমি গো। আমি যাই না, যাই না। না আমি যাই না। ওকে, আমি যাই না। আর ইয়েস হইলে তো ইয়েস আই গো। গুড। যদি আমি তো প্রশ্ন করব, উত্তরদাতা তার একটা তো মানে স্বাধীনতা আছে, সে যদি হ্যাঁ বোধক করে তাহলে ইয়েস লাগিয়ে 1 নাম্বার দিয়ে উত্তর দেবে, সে যদি না বোধক করে তাহলে 2 নাম্বার দিয়ে 2 উত্তর নাম্বার দেবে। দিয়ে উত্তর দেবে, সে 2 নাম্বার দিয়ে সে উত্তর দেবে নো লাগিয়ে। তাহলে এখানে আমরা এখন পেলাম কি, এই যে একটু আগে যে বুঝালাম, আমরা দৈনন্দিন জীবনের কথাবার্তা, লেখাজোখা, অফিস আদালতের কাজকর্ম একরকম বাক্য প্রয়োগ করে করি না। তার মানে হ্যাঁ বোধক বাক্য, তারপর করলাম কি না বোধক বাক্য, হ্যাঁ বোধক তারপর প্রশ্ন, হ্যাঁ বোধক না প্রশ্ন, বোধক প্রশ্ন। না বোধক। তাহলে 1 নম্বরটা এখন পেলাম কি হ্যাঁ বোধক বাক্য বা প্রশ্ন করলে হ্যাঁ বোধক উত্তরের জন্য, 2 নম্বরটা পেলাম না বোধক বাক্য বা না বোধক উত্তরের জন্য, 3 নম্বরটা হ্যাঁ বোধক প্রশ্ন, 4 নম্বরটা না বোধক প্রশ্ন, না মানে বোধক প্রশ্ন। যেগুলোর উত্তর ইয়েস নো লাগিয়ে 1 বা 2 দিয়ে দিতে হবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। এইটা হচ্ছে মূল জিনিস। আমি যদি একটা লেসনকে ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে পরবর্তী লেসনগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। তার মানে একটা লেসন দিয়ে যদি আমি উদাহরণস্বরূপ যদি বলি হাঁটা শিখে যাই, তাহলে হাঁটতে হাঁটতে এবার পরবর্তীগুলো দিয়ে আমি নিজে থেকে দৌড়াতে পারবো। তার মানে রপ্ত, ওই জন্য প্রথম লেসনটা হচ্ছে এখানে আসল জিনিস। এবার আমি হা না প্রশ্ন পেলাম, তাহলে আমি যে একটু আগে বলেছি, আমরা কথাবার্তা বলার সময় হা না প্রশ্ন করি, আবার অনেক সময় কখন, কোথায়, কেন, কাকে জিনিস বের করানোর জন্য বা বাড়তি তথ্য জানার জন্য আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, করি না? যেমন তুমি কোথায় বাস করো, তারা কোথায় ক্রিকেট খেলে, কিভাবে তারা এখানে আসে, এই যে কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন, ইংরেজিতেও সেভাবে সম্ভব। সেগুলোর জন্য কি করব, এই যে 3-4 যে দিলাম, 3-4 যে দিলাম, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন, এই হ্যাঁ বোধক প্রশ্ন বা না বোধক প্রশ্নের আগে যদি আমি ডব্লিউএস ওয়ার্ড গুলো বসিয়ে দিই, ডব্লিউএস ওয়ার্ড গুলো শিখিয়েছি না, এই যে পেজ নাম্বার 2 তে ডব্লিউএস ওয়ার্ড গুলো শিখিয়েছি, এই যে ডব্লিউএস ওয়ার্ড, ঠিক আছে, শিখিয়েছি। এই ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে আমি এইবার বাড়তি প্রশ্ন করতে পারবো। আমি কিন্তু আয়ত্ত করতে মাত্র 4টা স্ট্রাকচার, হ্যাঁ বোধক, না বোধক, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন। হ্যাঁ না বোধক প্রশ্নের আগে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমি আরো বাংলাতে যত রকম প্রশ্ন করতে পারি ইংরেজিতেও
সেরকম অনেকগুলো প্রশ্ন আমরা করতে পারবো। ঠিক আছে, ওই জন্য লিখে দিয়েছি যেখানে আছে উপরের স্ট্রাকচার নম্বর 3-4 পূর্বে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে ডব্লিউএস ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। এই যে 3 নম্বর ডু আই গো ডোন্ট আই গো, এই যে 3 নম্বর ডু আই গো ডোন্ট আই গো, এটার আগে এই যে ডব্লিউএস ওয়ার্ড দিলাম। অথবা স্ট্রাকচার যেভাবে দিয়েছি ডু সাবজেক্ট বেস ফর্ম অফ ভার্ব, এই যে ডু সাবজেক্ট বেস ফর্ম অফ ভার্ব, ডোন্ট সাবজেক্ট বেস ফর্ম অফ ভার্ব, এটার আগে ডব্লিউএস ওয়ার্ড দিলাম। এইবার ডব্লিউএস ওয়ার্ডটাকে আমার প্রয়োজন মতো আমি ঘুরাই। ডব্লিউএস ওয়ার্ড শিখেছি কি 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 উদ্দেশ্যে কি জন্য বললে হোয়াট করবো, এটাকে হোয়াট বানাবো। যেমন আমি কি জন্য যাই, কি জন্য যাই না, সে কি জন্য খেলে, কি জন্য খেলে না। আমি যদি সময় জানতে চাই তখন হোয়েন দিয়ে প্রশ্ন করব যে তুমি কখন যাও, কখন যাও না, হ্যাঁ না, প্রতিটার একটা হ্যাঁ হবে একটা না হবে। আমি যদি স্থান জানতে চেয়ে প্রশ্ন করি তারা কোথায় খেলে, কোথায় খেলে না। আমি যদি কারণ জানতে প্রশ্ন করি কেন সে এখানে আসে, কেন সে এখানে আসে না, কেন তারা সাঁতার কাটে, কেন তারা সাঁতার কাটে না। আমি যদি কিভাবে দিয়ে প্রশ্ন করতে চাই উপায় জানার জন্য, পদ্ধতি জানার জন্য, কিভাবে তারা লেসনগুলো শিখে, কিভাবে তারা লেসনগুলো শিখে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমি চাইলে করতে পারবো কি কার জন্য, কার সাথে, কার আগে, তুমি কার সাথে যাও, কার সাথে খেলো, এগুলো দিয়ে হুম ব্যবহার করে করতে পারবো। আবার ওখানে শিখেছি ওই যে কোন পুকুরে, কোন দোকান থেকে, কার গাড়িতে করে, কোন গাড়িতে করে, কার গাড়িতে করে, কোন বই থেকে, কার বই থেকে, যেভাবে শিখেছি কোন কার দিয়ে করতে পারো। যেমন কোন বই থেকে সে লেসনগুলো শিখে, কোন বই থেকে সে, কার গাড়িতে করে সে কলেজ যায়, কার গাড়িতে করে সে কলেজ যায়। এই যে ডব্লিউএস ওয়ার্ড এখানে যতটুকু আছে আগে এগুলো শিখিয়েছি, বাংলা তো অতটুকু আছে, ইংরেজি অতটুকু। বাংলাতে যা নাই ইংরেজিও তা নাই, মনে রাখতে হবে। তার মানে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাটা যেভাবে প্রয়োগ করে কথাবার্তার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে ইংরেজিতে সম্ভব। ওই জন্য আমি কি করছি সেটা অনুসরণ করে প্র্যাকটিসটা করতে হবে। মূল লেসন এখান থেকে শুরু। তাহলে এতটুকু কি বোঝা গেছে? এইবার আমি বললাম এখানে হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন। হ্যাঁ না বোধক প্রশ্ন আগে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করতে পারবো, বুঝালাম। সেই জিনিসটাকে কিন্তু আমি আবার সুন্দর করে একবারে লিখে দিয়েছি, রেডি করে দিয়েছি, যাতে বুঝানোর পরও যদি কেউ ব্রেন থেকে, মাথা থেকে হারিয়ে ফেলে, আবার যদি সে একবার আমার তৈরি করে দেওয়াটা দেখে, তাহলে যা হারিয়ে ফেললো তা সে আয়ত্ত করে ফেলতো। এই যে জিনিসটা এখানে করে দিয়েছি, কি করেছি, যেমন ওইটাকে এই যে হ্যাঁ বোধক বাক্য, তার মানে আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, প্রতিটা জোড়ায় জোড়ায়, প্রতিটার একটা হ্যাঁ একটা না, একটু গ্যাপ দিয়ে দিয়েছি, মানে কি আবার হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক, প্রতিটার এইভাবে করে। এবার প্রশ্ন করে ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। যদি উত্তর দিই ইয়েস লাগিয়ে একটা বার যাবো, নেগেটিভ উত্তর দিলে নো লাগিয়ে দিব। এইবার এই যে প্রতিটা 5 থেকে শুরু করে বাকিগুলোর যদি ডব্লিউএস ওয়ার্ড তুলে দিই, প্রতিটাতে কি আছে, এই 3-4টা আছে, ডু আই গো ডোন্ট আই গো, ডু আই গো ডোন্ট আই গো, ডু আই ডু ডোন্ট আই গো। তার মানে আমি যদি এবার কি কি দিয়ে প্রশ্ন করি, হ্যাঁ হোয়াট দিয়ে, তবে এখানে দুইটা জিনিস আছে, এখানে একটা কি, এখানে একটা কি, দুইটা কি আছে। এটা হচ্ছে ক রস্যইকার কি, আমি এটাকে ছোট কি বলি, এটা ক দীর্ঘ কি, আমি এটাকে বড় কি বলি। যখন কোনো ব্যক্তিকে আমি প্রশ্ন করব করে কি করে না, যায় কি যায় না, যেটা হ্যাঁ না উত্তর জানতে চাই, তখন আমি হ্যাঁ বোধক হলে ডু দিয়ে করবো, না বোধক হলে ডু দিয়ে করবো। আর যদি আমি তার কাছ থেকে বাড়তি তথ্য বের করে আনতে চাইবো, তুমি কি কিনো, তুমি কি খাও, তুমি কি জন্য যাও, মানে জিনিসটা বের করে আনতে চাইবো, তখন হোয়াট ব্যবহার করে প্রশ্ন করতে হবে। যেমন আমি যদি করি তুমি কি খাও, এটা দিয়ে করি, তুমি কি খাও, ছোট কি, তুমি খাও, নিচের দিকে তুমি কি খাও, সে বলবে কি হ্যাঁ আমি খাই। তুমি কি খাও না, না আমি খাই না। এইবার তুমি কি খাও, উপরের দিকে প্রশ্ন, তুমি কি খাও, তুমি কি খাও, তখন হোয়াট দিয়ে প্রশ্ন, সেই উত্তর বলবে আমি কলা খাই, আমি এইটা খাই, সেটা খাই। তথ্য বের করানোর জন্য হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, জিনিসটা বের করানোর জন্য তাইলে হোয়াট দিয়ে প্রশ্ন করব। এইবার সময় জানার জন্য আমি করব হোয়েন দিয়ে, হোয়েন ডু আই গো, হোয়েন ডোন্ট আই গো। এবার স্থান জানার জন্য প্রশ্ন করব হোয়ার ডু আই গো, হোয়ার ডোন্ট আই গো। কারণ জানার জন্য আমি প্রশ্ন করব হোয়াই ডু আই গো, হোয়াই ডোন্ট আই গো। পদ্ধতি জানার জন্য করব হুইচ ড্যাশ ডু, সরি হাউ ডু আই গো আমি কিভাবে জানা, হাউ ডোন্ট আই গো আমি কিভাবে যাই না। এবার কার সাথে, কার আগে, কার পরে, এগুলো তো ওখান থেকে সাহায্য নিয়ে করবো। আপাতত স্ট্রাকচার হুম ডু আই গো, হুম ডোন্ট আই গো, এটাকে কাকে বললো, এটা আবার বাক্য মেলানোর সময় একটু মডিফাই করতে হবে। এবার কোনের ক্ষেত্রে তাই হুইচ ড্যাশ ডু আই গো আমি কোন ড্যাশ যাই, হুইচ ড্যাশ ডোন্ট আই গো আমি কোন ড্যাশ যাই না, হুইচ ড্যাশ ডু আই গো আমি কার ড্যাশ যাই, হুইচ ড্যাশ ডোন্ট আই গো আমি কার ড্যাশ যাই না। এবার হু এর ক্ষেত্রে এই যে আমি হুইস আর হুজ তো একই না। হ্যাঁ হুইচ মানে কোন, হুজ মানে কার,
কার। তুমি কোন গাড়িতে করে যাও, তুমি কার গাড়িতে করে যাও। এইবার এই যে এটা বোঝানোর পরে ডব্লিউ শট আর 4টা প্রশ্ন এখানে বাড়তি রয়ে গেছে। সেটা হচ্ছে কি হু দিয়ে, হু কে, হু কারা। হু যখন কে মিন করবে তখন কি করতে হবে, ভার্বের সাথে এসিএস লাগাতে হবে। এই যে আমাকে বলেছে এখানে গোস আছে, তার মানে আমাকে এখানে বলছে হু যদি তুমি কে মিন করতে চাও ভার্ব টানবে, সেটার সাথে এসিএস লাগাও। আর হু যদি নেগেটিভ হয় তখন কেউতে ডাজেন দিয়ে নেগেটিভ করতে হবে। ডাজেন দিয়ে নেগেটিভ করলে ভার্বের সাথে আর এসিএস লাগানো যাবে না। হুর সাথে এখানে ডাস গোস হইলো কেন বুঝলাম না। মানে হু কে থার্ড পারসনের ভার্বে এসিএস লাগাতে হয় না, ও ওই জন্য ভার্বের সাথে এসিএস লাগাতে হবে। হ্যাঁ, হু তো থার্ড পারসন, তো কে তৃতীয় একজন, আর হু নেগেটিভ করলে ডাজেন। এবার হু আবার কারা, যখন হু কে না হয়ে কারা দিয়ে প্রশ্নটা হবে, কারা মিন করব এটা বোঝানোর জন্য তখন কি করব, ওই ভার্বের সাথে এসিএসটা হবে না, তার মানে এটা থার্ড পারসন প্লুরাল হয়ে গেল। কারা যায়, হু গো। কারা যায় না, ডোন্ট দিয়ে নেগেটিভ করে হু ডোন্ট গো। মাথায় ঢুকাবো কি, হু যখন একজনতে মিন করতে চাইবো ভার্বের সাথে এসিএস লাগাবো, নেগেটিভ করলে ডাজেন দিয়ে নেগেটিভ করবো। হু যখন কারো অর্থ মিন করতে চাইবো তখন ভার্বের সাথে এসিএস লাগাবো না, হ্যাঁ বোধকে, কিন্তু নেগেটিভ করলে ডোন্ট দিয়ে নেগেটিভ করবো। হু গোস কে যায়, হু ডাজেন্ট গো কে যায় না, হু গো কারা যায়, হু ডোন্ট গো কারা যায় না। এইটাও আবার ওই যে একটা তৈরি করে দিছি বললাম, এই যে সেখানে দিয়ে আছে, এই যে হুয়ার ব্যাপারটা এখানে আছে। হু গোস কে যায়, হু ডাজেন্ট গো কে যায় না, হু গো কারা যায়, হু ডোন্ট গো কারা যায় না। কারা যায়। বুঝে গেছে? আমি যেই জিনিসটা প্রথম লেসনে, মূল লেসনের প্রথম লেসন তো অনেক আগে হয়েছে, মূল লেসনের প্রথম লেসনটা বুঝালাম, এই যতটুকু বুঝালাম ওগুলাকে ভালো করে মাথায় ঘুরাতে হবে এবং মাথায় ঢুকাতে হবে, ঘুরাতে হবে যে জিনিসটা কিরকম হচ্ছে, প্রশ্নগুলো কিরকম হচ্ছে, বাক্যটা কিরকম হচ্ছে, আবার মাথায় ঘুরানোর পরে ঢুকাতে হবে, মানে ঢুকিয়ে রাখতে হবে। তারপর এইবার এই স্ট্রাকচারগুলোকে যেভাবে আছে ওইভাবে কয়েকবার করে পড়তে হবে। পড়ার পরে যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আবার রিভিউ করে আমরা এইগুলো এখন তো বুঝাই ফেললাম। আমি প্রথমে একদম শুরুতে বলছি না, আমার ক্লাসে বুঝিয়ে আমি শেষ করি না, বুঝানোর পরে ওগুলো আবার ক্লাসে আমার সামনে প্র্যাকটিস করতে হয়। ওই জন্য এইগুলোর উপরে বুঝার পরে আগামী ক্লাসে অনেক অনেক প্র্যাকটিস হবে, অনেক অনেক প্র্যাকটিস মানে কি, এগুলো দিয়ে অনেক অনেক বাক্য গঠন হবে। সেটার আগে এটা একবার পড়ে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। So that's all today. Inshallah, next class we'll meet again. Till then, take care.